মাস ম্যাসিভ করবে এবং আমি আগামী 10ই মে পর্যন্ত আবার কালকে কাঁথিতে একটি বিজেপির কর্মী সভা আছে, সেটা অ্যাটেন্ড করবো। আমি পলিটিক্যাল প্রোগ্রাম করছি না, আমি রিলিফ ওয়ার্ক করবো, আমি হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করবো। আর্জেন্ট থাকলে করবো, কোনো বার্নিং ইস্যু হলে বিরোধী দল নেতা তো ঘরে থাকতে পারে না। আমি আগে পুনর্বাসন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক থেকে সাময়িক স্বেচ্ছাবসর কিংবা কিছুটা বিরতি কিংবা সক্রিয় রাজনীতি না করার সিদ্ধান্ত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় খবর। তার কারণ প্রত্যেকটি ক্ষেত্রে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মানুষের ভয়েস হিসাবে যেভাবে পৌঁছে যান, সেখানে শুভেন্দু অধিকারীর সক্রিয় রাজনীতি না করাটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য যেমন ক্ষতিকর, ঠিক তেমনি আবার শাসক দলকে জায়গা ছেড়ে দিয়ে তাদের দুষ্কৃতী দৌরাত্ম্য আরো বাড়িয়ে দেওয়ার জন্য একটা জমি তৈরি করে দেওয়ার ক্ষেত্র বলেও মনে করি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন বিরোধী দলনেতা? সত্যি এই যে 20 দিনের কার্যত রাজনৈতিক স্বেচ্ছাবসর বা কিছুটা সরে থাকা, অ্যাক্টিভলি পার্টিসিপেট না করার সিদ্ধান্ত, সেটা কি কেন্দ্রীয় সরকারের ওপর তার যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে অনেকেই বলছেন, বারবার বিভিন্ন দাবি তুলেও যেভাবে কেন্দ্রীয় সরকার শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়াচ্ছেন না, সেই কারণেই কি শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্ত? আজকে আসুন আলোচনা করা যাক এই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক ব্যক্তির বক্তব্য সব থেকে বেশি উন্মাদনা সৃষ্টি করে বা যে রাজনৈতিক ব্যক্তির কর্মসূচি এবং বক্তব্য সব থেকে বেশি গুরুত্ব পায়, সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই কেন এই কারণে, কোন কারণ তার এই সিদ্ধান্ত, সেটা আলোচনা আজকে করতেই হবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, একটা সময় বিশেষ করে 2021-এ বিধানসভা নির্বাচনে তখন বিজেপিকে যে প্রশ্নটি সবসময় সহ্য করতে হয়েছিল সেটা হচ্ছে আপনাদের মুখ্যমন্ত্রীর মুখ কে। এই উত্তরটি শুভেন্দু অধিকারী 21-এর নির্বাচনের পর দিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে। তার আগে পর্যন্ত বিজেপির কাছে ছিল না, কিন্তু শুভেন্দু অধিকারী তার নিজের যোগ্যতাতে তারই মাস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রমাণ করে দিয়ে দিয়েছিলেন যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রস্তুত। এহেন শুভেন্দু অধিকারী কেন হঠাৎ করে সরে গেলেন তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আমি আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর সেই পুরো বক্তব্যটা শোনাতে চাইব, যেখানে স্পষ্টভাবে তিনি বলেছেন যে আগামী 10ই মে পর্যন্ত কোনো সক্রিয় রাজনীতিতে তিনি থাকবেন না। তার কারণ মুর্শিদাবাদে এই ভয়াবহ যে ঘটনা ঘটে গিয়েছে, তিনি মনে করেন সেটাই তার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, অন্য রাজনৈতিক কর্মসূচিগুলোকে পাশে সরিয়ে রেখে। সেই মানুষগুলোর বস্ত্র, অন্ন, বাসস্থানের যতক্ষণ না পর্যন্ত তিনি নিশ্চিত করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তিনি সক্রিয় রাজনীতিতে, অন্তত অন্য কোনো কর্মসূচিতে আর অংশগ্রহণ করবেন না, যদি না অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ করে কোনো ইস্যু আর পৌঁছে যায়। আমি আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা আগে শোনাবো, তারপরে আপনাদের অভিমত জানার চেষ্টা করব শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের সঙ্গে আপনারা সহমত হচ্ছেন কিনা। শুনে নিন আগে। মাস ম্যাসিভ করবে এবং আমি আগামী 10ই মে পর্যন্ত আবার কালকে কাঁথিতে একটি বিজেপির কর্মী সভা আছে, সেটা অ্যাটেন্ড করবো। আমি পলিটিক্যাল প্রোগ্রাম করছি না, আমি রিলিফ ওয়ার্ক করবো, আমি হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করবো। আর্জেন্ট থাকলে করবো, কোনো বার্নিং ইস্যু হলে বিরোধী দল নেতা তো ঘরে থাকতে পারে না। আমি আগে পুনর্বাসন এবং এদের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি যুক্ত কাজ। আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসছে, যন্ত্রণার তো আমি জানি, অনুভব করি, কিন্তু হিন্দু শূন্য করতে চায়। 10,000 লোক ঘর ছাড়া হয়েছে, কি আপনারা 400, 500, 600 দেখাচ্ছে। ঝাড়খণ্ডে কতজন চলে গেছে। আমার মঙ্গলবার কৃষ্ণনগরে প্রোগ্রাম ছিল, আমি রিকোয়েস্ট করেছি জেলা বিজেপির প্রেসিডেন্টকে যে না, আমার পক্ষে সম্ভব না। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রত্যেকটা বাড়ি ধরে ধরে, এদের যেমন দাঁড়িয়েছি, প্রত্যেকটা বাড়ি ধরে ধরে হিন্দুদের পাশে দাঁড়াবো। এবং খোলা হওয়া থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি
আমরা সব চেকে পেমেন্ট করেছি, ট্রান্সপারেন্ট। সব রিলিফ মেটেরিয়াল দেবো, যা যা লাগে, টিন, অ্যাসবেস্টার, যাদের দোকান ছিল, তারপলিন সমস্ত দেবো, যা লাগে, সমস্ত লাগে, আপনাদেরকে একদম রিবিল্ড করিয়ে দেবো, পুনর্বাসনের ব্যবস্থা। তারপর তো লিগ্যাল ব্যাটেল আছে। শুনলেন কেন তিনি এই কার্যত 20 দিন মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বিরাট বড় ব্যাপার। যখন মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটছে, তখন শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক কর্মসূচি যদি সরিয়ে রাখেন, আপনারা যদি শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন, তৃণমূল ছেড়ে দিন, সিপিএম, কংগ্রেস, সমস্ত রাজনৈতিক নেতাদের তুলনা করলে এত রাজনৈতিক কর্মসূচি শুভেন্দু অধিকারীর থাকে, সেটা বিজেপি, তৃণমূল, সিপিএম সমস্ত কম্বাইন করে কোনো রাজনৈতিক নেতার এত রাজনৈতিক কর্মসূচি থাকে না। এহেন ব্যক্তিটি শুধুমাত্রই মুর্শিদাবাদের মানুষগুলো যতক্ষণ না পর্যন্ত তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানগুলি নিশ্চিত করতে পারছেন, ততদিন তিনি আর অন্য কিছু করবেন না। রাজনীতি করার সময় নয় এটা বলে তিনি যে রাজনীতির বাইরে গিয়েও আরো একটা মন থাকে, লাভ ক্ষতির অঙ্কের বাইরেও যে সাধারণ মানুষের জীবন ম্যাটার করে, তিনিও একজন সাধারণ মানুষ, সেটাও যে তাকে প্রভাবিত করে, এই উদাহরণ যে তিনি স্থাপন করলেন, নিশ্চিতভাবে এর মূল্য পশ্চিমবঙ্গের মানুষ তাকে কোনো না কোনো দিন কোনো না কোনো উপায়ে দেবেন। আমি আপনাদের সামনে এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কয়েকটা কথা বলতে চাইবো। আপনারা জানেন মুখ্যমন্ত্রী শান্তির বাণী ছড়িয়ে দিয়েছেন, তার খোলা চিঠির মাধ্যমে 2-3 পাতা না 4 পাতার খোলা চিঠি পাঠিয়েছেন। শুভেন্দু অধিকারী আজকে যে বক্তব্য বললেন, সেই বক্তব্যটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা শোনার আগ্রহে ছিলাম, যে তিনি যদি বলতেন যে আমি আর এখন রাজনৈতিক কর্মসূচি নেব না, আমি যতদিন না মুর্শিদাবাদের ওই সমস্ত পরিবারগুলোকে আবার জায়গায় ফিরিয়ে দিতে পারছি, ততদিন আমি রাজনীতিতে সক্রিয়ভাবে আর থাকবো না, রেসপেক্ট বেড়ে যেত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এরকম রাজনৈতিকবিদ নন, অত্যন্ত স্বার্থপর, ক্ষুদ্র স্বার্থের বাইরে তিনি রাজনীতি থেকে কোনোদিন বেরোতে পারেননি, আমরা জানি। তাই তার খোলা চিঠিতে শুধুমাত্র মুর্শিদাবাদের এই ঘটনা নিজের এবং নিজের পুলিশকে বাদ দিয়ে অন্য সকলকে আক্রমণ করলেন, বিশেষ করে বিজেপি এবং আরএসএস। হিন্দুত্বের মধ্যে আক্রমণ নাকি বিজেপি এবং আরএসএস ঘটিয়ে দিয়েছে, এটা নাকি বিশ্বাস করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে। আর যদি ধরেও নি, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশের কোনো অস্তিত্ব যে নেই, পশ্চিমবঙ্গের গোয়েন্দা ডিপার্টমেন্টের যে কোনো অস্তিত্ব নেই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি থেকেই পরিষ্কার। তার কারণ তিনি তার সমস্ত গোয়েন্দা, ইন্টেলিজেন্স দপ্তর, পুলিশের নেটওয়ার্ক, খোঁচরদের সাহায্য নিয়ে কোথাও বুঝতে পারেননি যে কোন আরএসএস এর ব্যক্তিটি বা কোন বিজেপির ব্যক্তিটি এই ঘটনা ঘটিয়েছেন। সরকারের মধ্যে থেকেও তিনি আইডেন্টিফাই করতে পারেননি, শুধুমাত্র এই নামগুলো নিয়েছেন। অর্থাৎ সম্পূর্ণ ব্যর্থ মুখ্যমন্ত্রী, তার চিঠিতেই তিনি প্রমাণ করে দিয়েছেন, এবং সেটা পশ্চিমবঙ্গের মানুষও জানেন। তার চিঠির উপর ভরসা না করলেও আমরা জানি। এবার আপনাদের সব থেকে হাস্যকর যে বিষয়টা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার চিঠি পড়তে পড়তে রাজনৈতিক আক্রমণ করছেন, বিজেপি আরএসএস কে আক্রমণ করছেন, তখন তার চিঠিটাকে শেয়ার করছে জানেন না তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা শেয়ার করবেন, সেটা স্বাভাবিক। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল না কলকাতা পুলিশ বলতে পারবো না, আমি খেয়াল করিনি, কিন্তু পুলিশের তরফ থেকে শেয়ার করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খোলা চিঠি পুলিশ শেয়ার করছে, যেখানে আরএসএস এবং বিজেপিকে তোপ দাগা হয়েছে। অর্থাৎ আমাদের পুলিশও মনে করে যে এই ঘটনার জন্য আরএসএস এবং বিজেপি দায়ী। আপনারা বলুন যে এই খাকি রঙের বা সাদা রঙের এই পোশাক আমাদের পুলিশ এখনো পর্যন্ত কেন পরে রয়েছেন? যদি সত্যি তারা রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শেই তারা উদ্বুদ্ধ হয়ে থাকেন, সেটা এতদিন পরোক্ষভাবে ছিল। এখন যখন তারা নিজেরাই এটার মধ্যে আর কোনো গ্লাস সিলিং রাখতে চাইছেন না, কোনো ব্যারিয়ার রাখতে চাইছেন না, তখন সরাসরি রাজনীতিতে নাম লেখালেই পারেন। এরপরে দেখুন আমাদের অবস্থাটা কতটা ভয়ঙ্কর, আপনাদের আমি দেখাবো। সেকুলারিজম তো দেখুন, ধর্ম নিরপেক্ষতা হচ্ছে আমাদের সংবিধানের মূল ভিত্তি। ভারত ধর্ম নিরপেক্ষ, আমরা পাকিস্তান বা বাংলাদেশ নই। তবে এর কিছু
মানে এই যে ধর্ম নিরপেক্ষতা এতটা আমরা উদার, ভারতের সংবিধান এতটা উদারত্বের কথা বলেছে, সেখানে সিপিএম রাস্তার ধারে দাঁড়িয়ে গোমাংস খাওয়ার সুযোগ পেয়ে যান, নির্দ্বিধায় তারা খেতেও পারেন এবং এই খাওয়ার জন্য তাদেরকে রাজনৈতিকভাবে কেউ সমালোচনা করতে পারেন, কিন্তু তাদের বাংলাদেশের মতো করে তাদের উপর কেউ হামলা করে না। কেন না, অটল বিহারী বাজপেয়ী বলে গিয়েছিলেন যে ভারত সেকুলার, তার কারণ ভারতে 80% হিন্দু সম্প্রদায়ের বাস। কথাটা কত বড় সত্য আশপাশের পড়শি দেশগুলোকে দেখলেই বুঝতে পারবেন। বাংলাদেশ, পাকিস্তান, তারা তো চাইতেই পারতো, তাদের সেখানে তো হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ, সেখানে তারা তো চাইলেই পারতো। পশ্চিমবঙ্গে যেটা তারা করার চেষ্টা করছেন সেটা তো তাদেরকে কেউ বাধা দেয়নি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে সেই কাণ্ড কারবারগুলো চালানোর জন্য। চালাতেই পারতেন, কই চালিয়েও তো কোথাও তারা ভারতকে এত কিছু করার পর টপকে তো যেতে পারলেন না। উত্তরোত্তর ভারতের থেকে পেছনে সারিতে নাবতে 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 দেউলিয়ার পথে চলে গিয়েছে। এটাই প্রমাণ করে যে এই যে সেকুলারিজমের কথা বলা হয় না, আপনারা দেখেছেন যে পাকিস্তানে বামপন্থা রয়েছে, আপনারা দেখেছেন যে বাংলাদেশে লাল ঝান্ডা ওড়ে, আপনারা দেখেছেন আফগানিস্তান যে কোনো মুসলিম দেশে লাল সেলাম, কমরেড, এই সমস্ত মন্ত্র উচ্চারণ হয়, দেখেছেন? ভারতে উচ্চারণ হয় তার কারণ ভারত সেকুলার। ভারত সেকুলার, সেই কারণেই আপনারা এইভাবে যা ইচ্ছা তাই করে আক্রমণ করতে পারেন। কিন্তু দেখুন, সেকুলারিজমের নাম করে যেখানে মুর্শিদাবাদে এটা স্পষ্ট যে সেখানে হিন্দুরা মার খেয়েছেন, এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই। তার কারণ হচ্ছে একটা মুসলমানদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, একটা দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ইনস্ট্যান্স নেই। যদি থাকতো সেটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক হতো, অত্যন্ত দুর্ভাগ্যজনক হতো, কিন্তু ভাগ্যক্রমে সেটা নেই। অর্থাৎ এটা সম্পূর্ণরূপে একেবারেই হিন্দুদের উপর একটা হামলার ঘটনা বামপন্থা স্বীকার করতে পারে না। তাই ব্রিগেডের যেদিন মিছিল ছিল তার আগের দিন শুভেন্দু অধিকারী একটা পোস্ট করে দেখালেন যে বিজেপি তারাও, মুসলিম বাঁচাও, এই ধরনের কি একটা স্লোগান দিয়ে একটা মিছিল গিয়েছে শুভেন্দু অধিকারী। সেই ভিডিওটা পোস্ট করেছিলেন, আমি আপনাদের এখানে দেখাবো। মুসলিম বাঁচাও, বিজেপি হটাও, মুসলিম বাঁচাও, বিজেপি হটাও। দেখলেন, মুর্শিদাবাদে মার খাচ্ছে হিন্দুরা, কমরেডরা বলছে বিজেপি তারাও, মুসলিম বাঁচাও। দেখুন, এই সেকুলারিজম আছে বলেই তো রাস্তার ধারে দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্যরা গরুর মাংস খেতে পারেন, কিন্তু একবারও যে সমস্ত মানুষগুলো ভিটে মাটি ছাড়া হয়ে বসে রয়েছেন, কমরেডরা ওই কোটো নিয়ে ঠিক রাস্তার ধারে থেকে পয়সা 1 টাকা 2 টাকা করে সংগ্রহ করে তাদের বাড়িগুলো মেরামতির কথা কিন্তু তারা চিন্তা করেন না। করেন কি? করেন না। তার কারণ তারা বোঝে এটাই সেকুলারিজম। সেকুলারিজম মানে হচ্ছে হিন্দুরা মার খাবে আর আপনাকে বলতে হবে যে সবাই আক্রান্ত, হিন্দু আক্রান্ত, মুসলিমও আক্রান্ত, বিজেপি আরএসএস এর জন্য দায়ী, এই একটাই লাইন। দেখবেন যে পশ্চিমবঙ্গের বুকে তো এর আগেও অনেক মূর্তি ভাঙা হয়েছে, সরস্বতী পুজোর মূর্তি ভাঙা হয়েছে, দুর্গা পুজোরও বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙা হয়েছে, আমি নিজে দেখেছি। এছাড়াও সমস্ত পুজোতে কালী মূর্তি থেকে শুরু করে সমস্ত মূর্তিতে আঘাত আনা হয়েছে। তো সিপিএম এর বক্তব্য কি সেই জায়গায় শুনেছেন? সিপিএম বলে যে এটা হচ্ছে বিজেপির চক্রান্ত, আরএসএস এর চক্রান্ত, এইভাবে তারা নিজেদের মধ্যে দিয়ে কাউকে করিয়ে তারা একটা সমাজের নাম খারাপ করার চেষ্টা করছে। অথচ ধরা পড়ে, কিন্তু যারা ধরা পড়ে, এই যে আজকে আপনাদের শোনাবো, এই যে সিপিএম তারা হরগোবিন্দ দাস এবং তার ভাই মৃত্যুতে, মুর্শিদাবাদের মৃত্যুতে এই মোহাম্মদ সেলিমরা তো চলে গিয়েছিলেন এবং বলেছিলেন তারা সিপিএম এর লোক, তারা সিপিএম কর্মী, কিন্তু তারা স্বীকার করলেন না সিপিএম কর্মী বলে তারা খুন হননি। এইটা সেকুলারিজম। সেকুলারিজম মনে হচ্ছে অর্ধ সত্য কথা বলা। তারা হিন্দু বলে মার খেয়েছেন সেটা বললেন না, এমনকি নিজেদের কর্মীদের নাম আজকে ব্রিগেডের জনসভা থেকে উচ্চারণ করতে পারলেন না মোহাম্মদ সেলিম। শুনুন একবার, ভিডিওটা শুনে নিন, শুভেন্দু অধিকারী শেয়ার করেছেন। কোথাও তো দাঙ্গা হচ্ছে না, তাহলে কেন মুর্শিদাবাদে হলো? প্রশ্ন করবো না,
এই যে আজকে যে পুলিশ খুন করলো হরসুন্দর দাস, হরসুন্দর দাস, হরসুন্দর দাস আর চন্দন দাসকে যারা খুন করলো তার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কোথাও তো শুনলেন, নিজের দলের কর্মীদের নাম উচ্চারণ করলেন। আজকে স্টেজটা লাল ব্রিগেডে তাদের ওই হরগোবিন্দ দাস এবং তার পুত্রর ছবি দিয়ে মালা দিয়ে তো দিয়ে রাখতে পারতেন, তাদের স্মরণ সভাটাকে তো সেভাবেও করতে পারতেন। তাদের বাড়িগুলোকে সারিয়ে দেওয়ার জন্য তো নিদেন পক্ষে কোটনি ওই ব্রিগেড থেকে সকলের কাছ থেকে 1 টাকা করে তুলতে পারতেন, তাহলে তাদের বাড়িগুলো সারিয়ে দেওয়া যেত। এটাকে সেকুলারিজম বলে না। সেকুলারিজম হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুরা ঘরছাড়া হয়ে নিজেদের দেশেই পরবাসে যেতে হবে, আর আপনাকে বলতে হবে এটা আরএসএস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে ঘটিয়েছে, এটার নাম সেকুলারিজম, অর্থাৎ একটা গোষ্ঠীকে বাঁচিয়ে দেওয়া। দেখুন, আমরা কোনোদিনই বলিনি এটা মুসলিমরা করেছে, আমরা বলেছি যারা করেছে তারা দুষ্কৃতী। কিন্তু দুষ্কৃতীরা যদি মুসলিম ধর্মের হয় তাহলে কিন্তু এই সিপিএম টিপিএম তারা তখন কিন্তু সেকুলার। মুসলিমরা যদি দুষ্কৃতী হয় তখন তারা সেকুলার, হিন্দুরা যদি দুষ্কৃতী হয় তখন কিন্তু একেবারেই মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সিপিএম এর যারা যারা রয়েছেন, সুজন চক্রবর্তী, একেবারে ফ্রন্ট লাইনে এসে গিয়ে আক্রমণ শানিয়ে দেবেন। এইটা হচ্ছে সেকুলারিজম। এইরকম যখন সেকুলারিজম, তখন শুভেন্দু অধিকারী চাঁচা ছোলা ভাষায় সাদাকে সাদা বলেছিলেন, কালোকে কালো বলেছিলেন, সেই কারণেই এতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। আজকে দেখবেন পশ্চিমবঙ্গের এই অবহেলিত এবং নিপীড়িত মানুষগুলোর বিজেপি সম্পর্কে, কেন্দ্রীয় বিজেপি সম্পর্কে অনেক রাগ রয়েছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা পশ্চিমবঙ্গকে অবহেলার চোখে দেখেন, বৈমাত্রীয় সুলভ আচরণ করেন, এটা পশ্চিমবঙ্গের এখন প্রত্যেকটি মানুষ জেনে গিয়েছেন। কিন্তু তাতেও বিরোধী দলনেতা যেভাবে মোথাবাড়ির কাণ্ড বলুন, মুর্শিদাবাদের কাণ্ড বলুন, উত্তর দিনাজপুরের কাণ্ড বলুন, যে কোনো ঘটনা ঘটলে যেভাবে প্রথমে তিনি পৌঁছে যান, এবং দেখবেন শুভেন্দু অধিকারীকে চান সবাই। সন্দেশখালীতে দেখেছিলেন, সবাই বলছিলেন যে বিরোধী দলনেতা কবে আসবেন, শুভেন্দু অধিকারীকে তাদের প্রয়োজন। তার কারণ তারা জানেন এ সেকুলারিজমের নাম করে কখনো বলবেন না যে না সকলকেই সমানভাবে থাকতে হবে, হিন্দু মুসলমানকে কাঁধে কাঁধে, মানে ওই বইয়ে পাঠ্য কথা কি ঘটছে সেটা থেকে সম্পূর্ণ আলাদা। মিথ্যে করে চোখটা ঘুরিয়ে দুষ্কৃতীদের দুষ্কৃতি না বলে সম্পূর্ণ আলাদা একটা তৃতীয় একটা পন্থা মেনটেন করা, যেটার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তাই সেই কারণে শুভেন্দু অধিকারী যখন খবরটা শুনছেন তখন তিনি হাইকোর্টে চলে গিয়েছেন পারমিশন চাওয়ার জন্য, যে তাকে আরো একবার ওখানে ঢুকতে দিতে হবে, মুর্শিদাবাদে তাকে ঢুকতে দিতে হবে। আমি জানি না হাইকোর্ট পারমিশন দেবেন কিনা, কিন্তু শুভেন্দু অধিকারীকে পেয়ে ওই সমস্ত মানুষগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। মোহাম্মদ সেলিমদের একটা জিনিস দেখেছেন, মোহাম্মদ সেলিমরা কি করে পৌঁছে গেল বলুন তো হরগোবিন্দ দাসের বাড়ি? পুলিশ প্রশাসন তাদের ঢুকতে দিল, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সিপিএম কে কিন্তু ঢুকতে দিল, বিজেপি কে ঢুকতে দিল না। সেটিং এর গল্প কে করে? সিপিএম করে। তো আমরা অনেক ক্ষেত্রে বলেছি বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টের কাণ্ড কারখানা দেখে আমরাও প্রশ্ন তুলেছি, তবে সিপিএম এর সেটিং এর কথা আমরা বলি না। তা যদি হতো তাহলে মোহাম্মদ সেলিম ওই হরগোবিন্দ দাসের বাড়িতে পৌঁছে গিয়েও আজকে হরসুন্দর দাস বলতেন না। তো সেই কারণেই আপনাদের সামনে বলছি, বিরোধী দলনেতার সাময়িকভাবে সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়াটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভালো কোনো বার্তা নয়। তবে কেন তিনি সরে গেলেন? যেহেতু তিনি বলছেন মুর্শিদাবাদের মানুষগুলোর যতদিন না সঠিক জায়গায় ফিরে আসছেন ততদিন তিনি সাময়িক অ্যাক্টিভ অন্যান্য রাজনীতি থেকে মুখটা সরিয়ে নিচ্ছেন। এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা নতুন দিগন্ত। শুভেন্দু অধিকারী যদি সত্যি কোনো মুখোশ না পড়ে যদি এই কথা বলে থাকেন তাহলে তাকে স্যালিউট। এইরকম রাজনৈতিক নেতা আমাদের পশ্চিমবঙ্গে চাই। যতই আমাদের কেন্দ্রীয় সরকার বিরোধ করুক না কেন শুভেন্দু অধিকারীদের, বা সহযোগিতা না করুক না কেন, শুভেন্দু অধিকারীর মতো নেতা যদি সিপিএমেও থাকে, যারা প্রকৃত অর্থে হিন্দুদের মার খেলে বলতে পারেন যা হিন্দুরা মার খেয়েছে, দুষ্কৃতি মেরেছে সেটা আলাদা, কোনো ধর্মের একটা গোটা ধর্ম তো মারতে পারে না, দুষ্কৃতি মেরেছে সেটা আমি এগ্রি করতে পারি, কিন্তু হিন্দুরা মার খেয়েছে যারা বলতে পারেন না, সেই সেকুলারিজম পশ্চিমবঙ্গে যত প্রশ্রয় দেবেন তত পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা করুণ হবে। এই সত্যটা যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা মুর্শিদাবাদের ঘটনা থেকেও স্বীকার না করেন বা এটাকে যদি মেনে নেন,
মেনে না নেন, তাহলে দেখুন এই মুর্শিদাবাদের ঘটনা বাড়বে বই কমবে বলে মনে হয় না। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। শুভেন্দু অধিকারীর এই সাময়িক অবসর নিয়ে আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।